সোহেল ঢুকলো না, 2 কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসবো, বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল, হাতটা চেপে ধরে বলল, চেনে না মায়? চিনলেন সালমা অন্তুকে, ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কি না কে জানে, বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন, এরপর বললেন, ওরা কিছু করে নাই অন্তু, ক্যাডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না, ওরা রাজনীতি করে, শক্তিশালী সব, আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার, আমি চলে যাব এখান থেকে বহুত দূরে। আমার মেয়েটারে ওই পুলিশরা আবার না জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিচড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলেই জয় বারবার অপরাধীর জায়গায় নজরে আসছে, কিন্তু এটা ঠিক না। ভেতরে উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো যদি কেউ এখনো ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ই দেখে ফেলে ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো, পাশে আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজর এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙলো জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল, চিত হয়ে বকলো, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে, সমুন্দির ছেলে ঘড়ি আমার, আমি উঠছি, হ্যাঁ এবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙলো না। টাকার ঘা কলিজায় লাগে। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবের কাঙ্ক্ষিত শার্টটা খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও সাতালো নানির মেয়ে, কাজের মহিলাকে জিজ্ঞেস করলো, সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালো সাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতাছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদ্রগেই। জয় দাঁত খিচে উঠল। আমার শার্টটা ধোয়া হয়নি কোন সুখে? কার বালটা পরবো আমি এখন? তোর শার্টের খুব আকাল হয়েছে। আলমারি খুললেই ছোটখাটো একটা শার্টের গোডাউন খোঁজা পাওয়া যাবে। বাদর, সবসময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা স্বরেই এলো, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে। উঠতেই দেরি হয়ে গেছে, আবার শার্টের বাড়া নিয়ে রঙ্গ করতেছিস। আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরলো, কঠিন স্বরে আদেশ করলো, তরু, আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো, আমার একটা শার্ট বের করে দে তো, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়, মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলট পালট করে, আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিহরণ নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো, আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না, কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কিনে সেটা দোকানে দাঁড়িয়েই গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে ভরে বাড়িতে ফিরেছে। পরদিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাবপূর্ণ বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর
লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে থরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরলো গায়ে, তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরুর কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে উঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন কাছে। হামজা বলছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গ্যাংয়ের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলছে 8 ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দিবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবো না তো? উল্টাপাল্টা কিছু বউ নাই কি চেয়ারম্যানের? আমারে কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গোছা বাদামের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠলো ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘুরালো গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ডও পাশের গাড়িটা আরো স্লো হয়ে ওদের পাশ আটকে চললো মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ির পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনা। জয় গাড়ির জানলা দিয়ে মুখ বেরিয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকলো, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পরে পিছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস কবির? ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভিজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তা নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা। তরু এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটলো। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই আপু আসতে চাইছে না, খাবে না, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে। বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো? বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিন দিন বেহায়া বানাইতেছিস ওরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে হামজা বলল, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, শুধু ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরলো তো মরলো, আমার বাড়ির মানুষগুলারে ফাঁসাদে ফেলা রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়া বাবার কাজ। কাজ করেছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না। আর গ্রেফতারই বা হবে কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার পেটে দুটো শশা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুল আঁচল দিয়ে মুছে দিল। পাঞ্জাবির কালারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে।
আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ, মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবুও কোনো কিছুতে মানা করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে। তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন, আরাম করে খা। তুলি আপু আসছে না বড় ভাই। আচ্ছা তুই খা। শাহানা বললেন, রিমি তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবে না। রিমি খেতে বসলো না, এখন খেতে বসলে চলবে না, হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে, আমি আর তুলি আপু পরে খেয়ে নিব, জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়, চুল থেকে পানি পড়ছে। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটি গায়ের রঙে পুরো চামড়াটাই হৃষ্টদেহী পুরুষটিকে দেখলে চেয়ে ক্ষীণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমি মুছে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি, তুমি আছো তো করতে, বিয়ে করার এইটুকু ফায়দা তো হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারলো একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে, এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ি লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চুবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে নিছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গভীর হলো হামজার মুখ। এক হাতে রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্তি হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথায় পড়ে আছে? সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুঞ্চন করে তাকালো। উচকে মানুষ খুব বুঝতে শিখেছে এ বাড়ির ছেলেকে। এ বাড়ি ও বাড়ি কি, ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করছে, কখন কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি, তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন? তুমি ছাড়াও। হামজার হাতের ক্ষতে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম, চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেললো, হাতের দিকে তাকালো। যেই ক্ষতকে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানেই খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না, তার চোখে দুষ্ট হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে উঠল রিমি। আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে কথা সহ্য করতে পারে না, কাজ হলো ওর কথায়। হামজার মুখে হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই আস্ত একটা বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেরছা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো, তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্ট, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়লো রিমির কোলে, মাথা রেখে চোখ বুঝে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করলো, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। ভ্রু চেয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং তো, বলো দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে, সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? হা, নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অব পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো রাজনীতিবিদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে ধরে রিমির হাতটা ধরে ফেললো, আরও শক্ত করে কোলে চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসলো রিমি। হামজা একবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে
গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধশোয়া হয়ে বসে পড়লো। রিমি দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাসত বসত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে ধমক দিল। আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠে হেলান দিয়ে বসলো। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে? ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢক ঢক করে গিলছে কে? আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়। রিমি এসে কাছে দাঁড়াতেই এক হেঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসিনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘন্টা খানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপ্পড়ে তেরামি সোজা করে দিব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফিলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠে খামচে ধরলো। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পিছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেওয়ালটা, তা খুব মিশ্রণ। রিমি বলতে পারো মুদ্রার এপিট ওপিট, পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীনচেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন অবরুদ্ধ নিষেধ গল্পের ৭তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা। এই স্টোরিটা যদি আমার কণ্ঠে শুনতে আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট স্টোরিগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।